স্যার স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি স্যার এখন শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি ওই যে এতক্ষণ কেউ আওয়াজ করতেছে না দেখে। না স্যার, আমরা ওই এতক্ষণ আপনার সাথে সাথে রেসপন্স করছিলাম, আপনি সমস্ত ও আচ্ছা আমি নেটওয়ার্ক না বোধহয় নেটওয়ার্ক ট্রাবল ছিল মনে হয় স্যার। ঠিক আছে আমি করে দিয়েছি। নেটে এমনিতেই ওই যে আজকে সমস্যা করতেছে, মানে সেন্ট্রাল সার্ভার যেটা ন্যাশনাল সার্ভারে কিন্তু সমস্যা করতেছে। আর আজকে বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ ডাউন ছিল, তো অনেকেই এখনো পুরোপুরি সব জায়গায় করতে পারে না। আমি একটা কাজ করতে পারিনি। তো আমরা এখন এখানে যেটা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশে যে মার্কেটটা আছে, ফাইন্যান্সিয়াল মার্কেটের কারা কারা এখানে প্লেয়ার্স বা অ্যাক্টর গুলি কারা আছে। এখানে ব্যাংকস আছে। ব্যাংক বলতে এখানে কমার্শিয়াল ব্যাংক, স্টেট ওন এন্ড শিডিউল ব্যাংক সবকিছু মিলে ফরেন ব্যাংক সহ। এটা সংখ্যা বোধ এখন 53টার মতো, আরো বেড়েছে। আগে 47টা ছিল, এটা আগে হিসাব। সম্ভবত লেটেস্ট এখন আরো 3-4টা ব্যাংক আসছে নতুন। তো সেই সব মিলাইয়া আর 31টার মধ্যে একটা অবশ্য কমার্শিয়াল পিপলস লিজিং কোম্পানি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর স্পেশালাইজড ব্যাংকস, যেমন আমাদের যে বিডিবিএল, তারপরে আইসিবি, তারপরে বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন, এগুলি হলো স্পেশালাইজড ব্যাংক। দুইটা স্টক এক্সচেঞ্জ, একটা ঢাকা একটা চট্টগ্রামে। ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে অনেকগুলি, আমি এক্স্যাক্টলি এখন জানি না, মনে হয় ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যাও এরকম 30-32টার মতো হবে। তারপরে হলো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, এটা তো আসলে হিসাব ছাড়া অনেকগুলি এনজিও কাজ করে। So these all together actually working in the financial market with respect to the financial assets as well. আর এদের সমস্ত কিছুর অভিভাবক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটাকে আমরা মাঝখানে দেখাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেই কিন্তু আলটিমেটলি এদেরকে লাইসেন্স নিতে হয়, এদের একটা রিজার্ভ জমা রাখতে হয়, এবং এনজিও গুলিও যারা কাজ করে তাদেরও কিন্তু মূলধনের একটা হিসাব বাংলাদেশ ব্যাংকে দিতে হয়। কারণ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারা বিদেশের ফরেন কারেন্সির টাকাগুলি পায়, এবং সেটার একটা হিসাব বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আবার বিদেশিদের কাছে চলে যায়। এখন এখানে যে আমরা তিনটা, এখানে অবশ্য অনেকগুলি দেখাচ্ছে, কিন্তু মেজর তিনটা মার্কেট এখানে কাজ করে। একটা মানি মার্কেট, একটা ক্যাপিটাল মার্কেট, আর একটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্টস যেটা। তো মূলত মানি মার্কেটটা কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক, আর ক্যাপিটাল মার্কেটটা আসলে ক্যাপিটাল মার্কেট কন্ট্রোল করে। এখানে কন্ট্রোল বলবো না, ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে সিকিউরিটি মার্কেটস, এটা বন্ড, সিকিউরিটি, স্টক যা কিছু আছে সব। আবার এটার সাথে আরেকটা অংশ জড়িত আছে, সেগুলো ইন্স্যুরেন্স এন্ড পেনশন প্রভিডেন্ট ফান্ড। অর্থাৎ এখানে দুইটা অংশ। একটা এই ক্যাপিটাল মার্কেটের এই টাকাটা কিন্তু আসলে বাইরের মানুষের, এটা কিন্তু মানি মার্কেট যেটা, ওইটা অনেকটা বলা যায় যে বাংলাদেশ ব্যাংকের আওতায় থাকে, বা বাংলাদেশ ব্যাংক এটা নিয়ন্ত্রণ করে। এটা মিউচুয়ালি মানি মার্কেট এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটা সম্পর্ক আছে। আর ক্যাপিটাল মার্কেটে যেটা, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিজীবী এবং ইনভেস্টররা জড়িত, যার কারণে এখানে যারা ইন্স্যুরেন্স করে প্রিমিয়াম দেয় তাদের টাকা আছে, যারা পেনশন হোল্ডার তাদের টাকা আছে, যারা চাকরিতে আছে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা আছে, যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে তারা আছে। So this all together the financial sector in Bangladesh.
এখন এখানে ইনভেস্টমেন্টের কথা আছে, ইনভেস্টর এখানে বিভিন্ন ধরনের ইনভেস্টর আছে এবং এই ইনভেস্টমেন্টের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যে ইনভেস্টমেন্ট ব্যাংক। এখন ইনভেস্টমেন্ট ব্যাংক বলতে তো আলাদাভাবে কোনো ব্যাংক নাই, এখানে হলো অনেকগুলি ব্যাংকস আছে, আবার ইনভেস্টমেন্ট ব্যাংকও আছে। সরকার কিন্তু নিজেও একটা ইনভেস্টমেন্ট ব্যাংক করেছে, আইআইএফসি। তারপরে হলো ব্রোকার হাউস আছে এখানে। এরাই আসলে কোনো না কোনো ভাবে, ওই যে আমি বললাম যে আসলে ইন্টারলিঙ্ক, ইন্ডিপেন্ডেন্ট আবার ইন্টারলিঙ্ক এরকম আছে, অর্থাৎ ক্রস কানেক্টিভিটি আছে, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, দ্বিপাক্ষিক আছে, বহুপাক্ষিক আছে। এগুলি জাস্ট জানার জন্য যে এটা হলো দে আর দ্য পার্টিসিপেন্টস অর দ্য প্লেয়ার্স ইন দ্য ক্যাপিটাল মার্কেট। এটা দেখানো হচ্ছে। এখানে ইনভেস্টর আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজার্স আছে, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি আছে, এখানে শেয়ার ইস্যুইং কোম্পানিস আছে, এবং এখানে আলটিমেটলি একটা বাস্কেট আছে, যে বাস্কেটটাতে বলি আমরা যে বাংলাদেশে আসলে টোটাল ইনভেস্টমেন্ট বিভিন্ন জনে মিলে কত টাকা হয়েছে সেটা একটা হিসাব মিলে। এখানে অবশ্যই ইনভেস্টমেন্ট সাইকেলের কথা বলা আছে, এটা আমাদের অত দরকার নাই, এটা জাস্ট এমনি বোঝার জন্য, এমনি জাস্ট ইয়েতে বোঝার জন্য। স্যার একটা কোশ্চেন করতে পারবো স্যার? একটু আমি ফোনটা দেখি, একটু কে জানি। হ্যালো, কি বলছি? হ্যাঁ, কি একটা তো দিয়ে গেছে দেখলাম আজকে কেআরমি থেকে, কেআরমি বিডি একটা বক্স দেখি আসছে, আমি তো দেখি না এটাতে কি, আমি ছিলাম না, রিসিভ করছি দেখি বাস, ওইটাতে কি দিয়ে দিছে না কি 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 জানি। আবার আরেকটা চেক করে দেখেন তো। আর কি দিছি আবার পরে? আমার মনে হয় ডাবল হয়ে গেছে, আপনি দেখেন ভালো করে। উইন্টার স্লিপারটা আগে ছিল, রাইট? এটা কি এখন অ্যাভেলেবল হয়েছে? স্যার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে, মনে হয়। স্যার ফোন আসছে, স্যার না বলবেন? ডিসকানেক্টেড হয়ে গেলে স্যারের এই পেজটা আসলো কিভাবে? স্যার ডিসকানেক্টেড হন নাই, স্যার আছেন। স্যার বললেন না একটা ফোন কল এসেছে স্যার। স্যার আছে, স্যার আছে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? স্যার আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, কে প্রশ্ন করতে চাচ্ছিল? সে প্রশ্ন করছে না কেন? স্যার একটা কোশ্চেন করতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা তো জানি সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন,
হ্যাঁ ওনাদের ইনভলভমেন্টটা কি শুধু আমাদের এই ক্যাপিটাল মার্কেটটা নিয়ে, নাকি শুধু মানি মার্কেট অথবা মাইক্রোফিন্যান্স, আমরা যে ফিনান্সিয়াল সেক্টর ইন বাংলাদেশ অন্যান্য জায়গাতেই ওনাদের ইনভলভমেন্ট আছে? না, এখানে তো আমরা ক্যাপিটাল মার্কেটে, হ্যাঁ মানে এইটা তো দেখাইলাম। কমিশনের অবস্থানটা জানতে চাচ্ছি। এই যে এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ক্যাপিটাল মার্কেটের মধ্যেই তো সিকিউরিটি মার্কেট, এই যে স্টক এন্ড সিকিউরিটি মার্কেট এখানে আছে। তাহলে সিকিউরিটি মার্কেটটা মানি মার্কেট বা মাইক্রোফিন্যান্স ওইদিকে যাবে না, ওইটার ইনভলভমেন্ট শুধু ক্যাপিটাল মার্কেটে স্যার? হ্যাঁ হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর এখানে যেটা বলা হচ্ছে আসলে একটা ইনভেস্টমেন্ট সাইকেল, ইনভেস্টমেন্টটা কিভাবে হয় এটা জাস্ট জানার জন্য এখানে অনেকগুলি মানে আইটেম উল্লেখ করে এখানে আসলে ইনভেস্টমেন্টের কথাটা এখানে আলোচনা আসছে। এটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, প্রত্যেকটার সাথে কিন্তু অনেকগুলি, যেমন সেভিংস এর সাথে এখানে পার্সোনাল সেভিংস, তারপরে হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানস, ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম, কোম্পানি আর্নিংস, ট্যাক্সেস, এরকম অনেক কিছু আসে সেভিংসে এখান থেকে হয়। মানে আলটিমেটলি এটা কোথায় যায় এবং ইনভেস্টমেন্টটা কিভাবে হয় এটা দেখানোর জন্য এই সাইকেলটা দেখানো হচ্ছে, যে এটা ঘুরে ফিরে কিন্তু টাকাগুলি যদি দেশের ভিতরে টাকাগুলি থাকে তাহলে কিন্তু এই সাইকেলটাতে কিন্তু আমরা দেখতে পাই যে টাকাগুলি কোনো না কোনো ভাবে আইডল পড়ে থাকে না। এটা কোনো না কোনো ধরনের ইনভেস্টমেন্ট কোম্পানি, অর্থাৎ বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট থেকে শুরু করে, রিয়েল এস্টেট তো একটা সেক্টর, এটা তো প্রোডাক্টিভ ম্যানুফ্যাকচারিং, মার্চেন্ডাইজিং, এরকম অনেকগুলি সার্ভিস সেক্টর বিভিন্ন সেক্টরে কিন্তু চলে যায়। তো এইটা বোঝানোর জন্য আমি স্লাইডটা দিয়েছি এখানে, এটা আমাদের অত ইয়ের বিষয় না। এখন হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর আসলে ডেফিনিশনাল ইস্যুসটা আমরা একটু কথা বলতে চাই, যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর যে ডেফিনিশনের মধ্যে কি আছে। এখানে ডেফিনিশনের মধ্যে বলা হচ্ছে যে ইট কনসিস্ট অফ ক্লেইমস অন অ্যানাদার পার্টি। এটা মানে এটা বৈশিষ্ট্য বলা যায় যে এটা আসলে এক পক্ষ আরেক পক্ষের কাছে একটা দাবি তৈরি করতে পারে, এরকম একটা অবস্থা থাকে। দেয়ার ইজ এ কাউন্টার পার্ট লায়াবিলিটি, অর্থাৎ আমি যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট ওন করি তাহলে আমি কারো কাছে না কারো কাছ থেকে এটা আমার আয়ত্তে নিয়ে আসি, অর্থাৎ আয়ত্তে আনার জন্য আমাকে এটা দাবি করতে হয়। দাবি করার অর্থ হলো যে আমাকে ট্রানজেকশনের মধ্যে দিয়েই তার ক্লেম ফুলফিল করার পরে সেটা আমার কাছে আসে। তো যখন আমি এটা দাবি করি তখন আমার কাছে অন্যের মানে একটা অ্যাসেট হিসেবে গণ্য হয়, আর আমার কাছে তখন সেটা লায়াবিলিটি হিসেবে গণ্য হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে এটা ডিস্টিংটিভ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ফ্রম আদার ইকোনমিক অ্যাসেটস, মানে এইটা হচ্ছে ডিস্টিংটিভ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আরো অন্যান্য ইকোনমিক অ্যাসেট আছে, ওইগুলিকেও ফাইন্যান্সিয়াল অ্যাসেট না বলে আমরা ইকোনমিক অ্যাসেট বলি, কিন্তু ক্যারেক্টারের কারণে সেগুলিকে আমরা আলাদা করি। যেমন ল্যান্ড আছে, হ্যাঁ, বিল্ডিংস আছে, ডুয়েলিংস যেটা আমরা বলি, মেশিনারি আছে, ইকুইপমেন্ট আছে, এরকম অনেকগুলি জিনিস আছে। হ্যাঁ, বা দোকানে পণ্য আছে ইত্যাদি। এখন এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের সাথে কিন্তু আরো কিছু জিনিস যুক্ত হয়, যেটা খুব ব্রডার ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে এটাকে বলা হয়। এটার সাথে প্লাস দি গোল্ড বুলিয়ন কম্পোনেন্টস অফ দ্য মনিটারি গোল্ড। এটা ওল্ড কনসেপ্ট, বাট এখন পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর দৃষ্টিতে আমরা যেটা মনিটারি রিজার্ভ গোল্ড স্ট্যান্ডার্ডে রাখি সেটাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়। Due to its role as a means of international payments and store of value for use in reserve value, for use in reserve, এখানে দুইবার আসছে for use in reserve, আচ্ছা যাই হোক,
এটা একবার আর হবে। এইগুলো কি ফিনান্সিয়ালের কার্যাবলীগুলো এখানে দেওয়া আছে? কার্যাবলী না, ফিনান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে অন্তর্ভুক্ত হয় এই জিনিসগুলি। অর্থাৎ এটা ডেফিনেশনাল ইস্যু বলতে ডেফিনিশন তো একটা দেওয়া আছে, আমি হ্যান্ড আউটে দিয়ে দিছি, জি কিন্তু স্যার, এটা বোঝানোর জন্য যে কি কি জিনিস ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে ইনক্লুড হবে, অ্যাসেটগুলো। অ্যাসেটগুলি, রাইট। জি স্যার। একটা তো বললাম যে যখন কাউন্টার পার্টের লায়াবিলিটি থাকে, অর্থাৎ এক পক্ষ আর এক পক্ষের মধ্যে দায় দেনার একটা সম্পর্ক থাকে। আর একটা হলো যে এটা নন ইকোনমিক গুডস, যেগুলি ইকোনমিক গুডস কিন্তু নন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস হিসাবে যেগুলিকে ইয়ে করা হয়, পার্থক্য করা হয়। আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটস গুলি ক্যারেক্টারটা হচ্ছে এগুলি এরকম চরিত্রের না, যেমন ল্যান্ড, ডুয়েলিং হাউস ইত্যাদি। ওই যে আমি বললাম যে প্রকারভেদ দেখলে ওখানে বোঝা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা ইন্টারন্যাশনাল পেমেন্ট এবং ভ্যালুটাকে স্টোর করে। ভ্যালু স্টোর করে মানে এটা ভ্যালুটা ধারণ করে, এটার একটা মূল্য নির্দিষ্ট করা থাকে। হ্যাঁ, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটার বেচা কেনা হতে পারে। যদি কখনো কখনো, যেমন বাংলাদেশের এখন স্টক মার্কেট ইয়েতে কি বলে ইংল্যান্ডে আছে, তার মানে হলো বাংলাদেশের কোম্পানির শেয়ার কিন্তু ইংল্যান্ডের লোকেরাও কেনা বেচা করতে পারছে, বা বাংলাদেশের কোনো ইনভেস্টারও কিন্তু বিদেশি কোনো স্টক এক্সচেঞ্জ থেকে সে শেয়ার কিনতে পারে, কোনো বিজনেসম্যান। তারপরে ইট ইজ নট ক্রিয়েটেড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট এন্ড ইট ডাজ নট রিপ্রেজেন্ট এ ক্লেম অন অ্যানাদার এন্টিটি। এন্টিটি এক জিনিস, আর লিগ্যাল এন্টিটি যেমন কোম্পানি, হ্যাঁ, এটা ওরকম কোম্পানি না, কোম্পানির বিষয়টা আলাদা বা লিগ্যাল এন্টিটির বিষয়টা আলাদা। এটা বলছে যে ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করতে পারে, ক্যানট ক্রিয়েট ইনস্ট্রুমেন্ট, এবং এটা কোনো আইনগত সত্তার সাথে অ্যানাদার এন্টিটির সাথে, কৃত্রিম ব্যক্তি সত্তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এখন আরেকটু স্পেসিফিক যদি যাই যে ঠিক আছে তাহলে এগুলি জিনিসগুলি কিরকম, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা সিকিউরিটিজ যেটা আমরা বললি যে মেজর ক্লাসেস, মানে মোটা দাগে কোনগুলি, মানি মার্কেট, এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের জন্য মার্কেট, বন্ড মার্কেট, ইকুইটি মার্কেট, ইন্ডেক্সেস এন্ড ডেরিভেটিভ মার্কেটস। এগুলো আমরা স্যার স্যার হ্যালো স্যার শুনতে পাচ্ছি না আপনার কথা। স্যারের কথা শোনা যায় না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যারের মনে হয় কোনো কল আসছে আবার। স্যার তো বলে যায়, আমার মনে হয় স্যারের মাইক্রোফোনের সমস্যা। ওইটা এমন মনে হয়। পরের স্লাইডে চলে গেছে তো স্যারও বুঝতে পারছি না। সব বন্ধ কেন?
স্যার নাই ভাইয়া, স্যার মনে হয় স্যারের মনে হয় নেট প্রবলেম বা ফোনের প্রবলেম, ল্যাপটপ। ও না, স্যারের আইডি তো আছে দেখা যাচ্ছে, আর স্যারের স্ক্রিনও তো শেয়ার হচ্ছে। মাইক্রোফোনও ওপেন আসছে কিন্তু শব্দ হচ্ছে না। ও, আমার এখানে আজকে লোডশেডিং হচ্ছে বেশি। হারিকেন জ্বালাইছেন ভাই? হারিকেন তো টাঙ্গুয়ার হাওড় জ্বালাইছে, আপনারা তো আসতে বললেন না। টাঙ্গুয়ার হাওড় অসুবিধা নাই, জানুয়ারিতে শ্রীমঙ্গল হবে, সবাই মিলে শ্রীমঙ্গল যাবো আমরা। শ্রীমঙ্গল দিয়ে সেভেন সিস্টারে ঢুকবো? না না, অত বড় কিছু স্যার। স্যার কিছু শুনতেছি না স্যার, আসলে আগায় যাচ্ছে, আমরা বুঝতেছি না স্যার। মনে করছে আইসিএমবিকেও কি একটু কমিউনিকেট করবেন প্লিজ? স্যারের নাম্বার আছে কারো? স্যারের মোবাইল নাম্বার দিয়ে যদি থাকে দিদার ভাই, তাহলে একটু আলাপ শুনবেন না? হ্যাঁ হ্যাঁ, একটু বলতে হবে। স্যার মনে করতেছে আমরা আছি, কিন্তু আগায় যাচ্ছে স্যার। নাম্বার কি আছে স্যারের? আইসিএমবি থেকে যোগাযোগ করতে হবে। আইসিএম ওনাদের বলেন, জুয়েল ভাই ওনাদের কাছে নাম্বার থাকে। জি, সেজন্য খুঁজতেছি। আইসিএমবি থেকে কে আছেন ভাইয়া? তালেব ভাই, সাদ্দাম ভাই, জুয়েল ভাই? আমি চিন্তা করছি যে গ্রামে মনে হয় এই সমস্যা, এখন থেকে সমগ্র বাংলাদেশে। এই যে বলেন না সমগ্র বাংলাদেশ 5 টন। স্যার কোনো রিপ্লাই পাইতেছে না, তাও স্যার বুঝতেছে না এখন। আইসিএমবি থেকে কে আছেন? সাদ্দাম ভাই, জুয়েল ভাই? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আপনার কথা গত 5 মিনিট এখন শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনার ওই মেজর ক্লাসেস অফ ফিনান্সিয়াল অ্যাসেট এন্ড সিকিউরিটিজ ওই স্লাইড থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি স্যার। কেউ একজন রেসপন্ড করেন, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে, কিছুক্ষণ শোনা যায়নি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। আপনারা একজন ক্যামেরা অন করে কথা বলেন, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ কথা বলতেছে। স্যার মনে হয় শুনতে পাচ্ছে না। আমি কারেক্ট কইতেছি। তাহলে ভাই স্যার সম্ভবত আমাদের এই আইসিএম এর কি আছে? আইসিএম এর কি আছে? আপনি কথা শুনতে পাচ্ছেন? দিদার ভাই, আইসিএম থেকে আবু তালেব আছি স্যার। তালেব স্যার, তালেব আনমিউট করেন। তালেব আনমিউট করো, কথা বলো। তালেব ভাই আপনি স্যারকে একটা কল দেন ভাই। ফোনে কথা বলেন, মোবাইলে কল দেন, মোবাইলে কল দেন। সবাই মিলে বলেন না, একজন বলুন। স্যার আপনার ক্যামেরা অন করেন স্যার, তাহলে ক্লিয়ার হবে স্যার। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি স্যার আপনার কথা স্যার, আপনি ক্যামেরাটা অন করেন স্যার। স্যার আপনার ক্যামেরাটা অন করেন তো স্যার। তালেব ভাই আপনি বলে লাভ নেই, স্যার শুনতে পাচ্ছেন না। আপনি স্যারকে একটা মোবাইল কল দেন ভাই। মোবাইল ফোন দিয়েন তো একটু স্যার। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। তালেব ভাইও মনে হয় আমি কারো কথাই শুনতে পাচ্ছি না। তালেব ভাইও ডিসকানেক্ট মনে হয়। না আমি তো শুনতে পাচ্ছি স্যার কথা। আমরাও তো শুনতে পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছেন এখন না। ঠিক আছে? এখন ঠিক আছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার, আপনি কথা বললেন স্যার। না, আমি আপনাদের কারো কথা শুনতে পাচ্ছি না। জি স্যার, আসলে ওই স্যার মেজর ক্লাসেস অফ ফিনান্সিয়াল অ্যাসেট এন্ড সিকিউরিটিজ ওটা থেকে আমরা ডিসকানেক্ট হয়ে গেছি স্যার। আর এই স্লাইডটার আগের স্লাইডটা, ওই স্লাইডটা আমরা কিছু শুনি নাই। এর আগেরটা স্যার, এটা স্যার, এখান থেকে জি স্যার, এখান থেকে আমরা ডিসকানেক্ট হয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে এখানে আমি যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মেজর ক্লাসেস বলতে আমি বুঝাচ্ছি যে এই মার্কেটগুলি মানে মেজর ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে কাজ করে। মানি মার্কেট, বন্ড মার্কেট, ইকুইটি মার্কেট, ইন্ডেক্সেস, ডেরিভেটিভ মার্কেট, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো ভাবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে কাজ করে। এখন এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আর লায়াবিলিটিস গুলি কি কি, এখানে সেই বর্ণনাগুলি দেওয়া আছে। এখানে শেয়ার আছে, এখানে ইনভেস্টমেন্ট ফান্ড আছে, এখানে ওই যে আইসিবি মিউচুয়াল ফান্ড আছে, ইত্যাদি ইত্যাদি এরকম। তারপরে ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে এসডিআর আছে, যেটা স্পেশাল ড্রয়িং রাইটস। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ থেকে যদি বাংলাদেশ সরকার ঋণ গ্রহণ করে তাহলে এসডিআর এ বা কোন প্রকল্পতে যদি কোনো সাহায্য নেয় তাহলে এসডিআর অ্যাকাউন্ট হয় এবং সেটাও হতে পারে। কারেন্সি ডিপোজিটস,
কারেন্সি এন্ড ডিপোজিটস দুইটাই কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে। ডেট, সিকিউরিটিজ বা বন্ড এটাও হতে পারে, লোন হতে পারে, ইন্স্যুরেন্স, পেনশন, স্ট্যান্ডার্ডাইজড গ্যারান্টি স্কিম, এগুলি সবই ফাইন্যান্সিয়াল ট্রেড ক্রেডিটস অথবা অ্যাডভান্সেস। তারপর হলো আদার অ্যাকাউন্টস পেয়াবল অথবা অ্যাকাউন্টস রিসিভেবল, এগুলি কিন্তু সব ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে পড়ে। তার মানে হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্যারেক্টারটাই হচ্ছে এরকম যে এটা ইকোনমিক অ্যাসেটের মতো না, এটা হলো একটা ইনস্ট্রুমেন্টের মতো। ইনস্ট্রুমেন্ট বলতে যেমন একটা শেয়ার, এটা দেখতে একটা কাগজ, এই শেয়ারটার মধ্যে কিন্তু লেখা আছে এটা অমুক কোম্পানির এত টাকা মূল্যের শেয়ার এবং এইটা হস্তান্তরযোগ্য, তারপরে এইসব কথাবার্তা লেখা থাকে, কিন্তু এটার একটা অভিহিত মূল্য থাকে, অর্থাৎ নমিনাল ভ্যালু থাকে, কিন্তু মার্কেট ভ্যালুটা লেখা থাকে না, মার্কেট ভ্যালুটা মার্কেট নির্ধারিত করে। সুতরাং এইটা হচ্ছে আসলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এই শেয়ারটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল, এই কাগজটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল। এই সব উদাহরণগুলি এখানে উল্লেখ করা হয়েছে। মানি মার্কেট নিয়ে কথা বলতে চাচ্ছি। মানি মার্কেটে কি কি ইনস্ট্রুমেন্ট আছে? প্রথমে আসলো ট্রেজারি বিল। ট্রেজারি বিলটা কি? এটা আসলে একটা সরকারি বন্ড। এটা পৃথিবীর সব দেশেই সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন কারণে এটা ইস্যু করে। আমি বলেছিলাম যে এটা পেছনের কারণ আমাদের এখানে জানার দরকার নাই। এটা হয় ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, এটা মনিটারি এক্সপানশনারি পলিসি, এক্সট্রা কন্ট্রাকশন পলিসি, তারপরে বিভিন্ন রকমের মনিটারি পলিসির জন্য, ইন্টারেস্ট রেট করার জন্য, নানান কারণে ট্রেজারি বিল কি কি কারণে করে সেগুলিতে আমাদের তো যাওয়ার দরকার নেই। আমরা জানি যে ট্রেজারি বিল ইজ এ কাইন্ড অফ কি বন্ড। এটা সরকার ছাড়ে, সরকার তার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ইনস্টিটিউশনের কাছে এটা বিক্রি করে। তারপরে হলো সার্টিফিকেট অফ ডিপোজিট, যেটাকে সিডি বলি। হ্যাঁ, এখন এই সিডি বা সার্টিফিকেট অফ ডিপোজিটটা হচ্ছে এটা আসলে এফডিআর যারা করে, যারা করে তাদের জন্য একটা ম্যাচুরিটি ডেট থাকে। এটা 3 মাস অন্তর, 6 মাস অন্তর, 1 বছর অন্তর, 3 মাসের কমে কখনো সিডি হয় না। তো এইটাও কিন্তু একটা কাগজ, বাট ইট ইজ traded in the money market and treated as a financial asset. কমার্শিয়াল পেপার, এটাও কিন্তু নরমালি ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে কাজ করে। এইটারও কিন্তু একটা ম্যাচুরিটি ডেট থাকে এবং এটা ওই ডেটের আগে পরে যদি কেউ তার টাকার দরকার হয় তাহলে সে এটা বিক্রি করে এই কমার্শিয়াল পেপার ইস্যু করে সে টাকা সংগ্রহ করতে পারে। তারপর হলো ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স। এইটা হচ্ছে an order to bank by a customer। এইটা বলা হয় যে ভবিষ্যতে আমি তার সাথে এই বিষয়ে লেনদেন করব, তাকে তুমি এত টাকা বা এই পরিমাণ টাকা তুমি তাকে দাও। এবং এটা আসলে ফরেন ট্রেডের ক্ষেত্রে এইটা খুব বেশি ব্যবহৃত হয়। এইটা ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্সেস বলতে ব্যাংক আসলে আমার পক্ষে বা একজন কোম্পানির পক্ষে এই গ্যারান্টিটা দিয়ে এই পেমেন্টের কাজটা করে থাকে। সুতরাং ইট ইজ অলসো অ্যান ইনস্ট্রুমেন্ট ইন দ্য মানি মার্কেট এন্ড কনসিডার্ড অ্যাজ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। স্যার ইএক্সি ফর্ম কি ব্যাংকার অ্যাসিস্ট্যান্সের একটা পার্ট? হ্যাঁ, ইএক্সি ফর্ম যখন আমরা এক্সপোর্ট বা করতে যাই বা ইম্পোর্ট করতে যাই, ইএক্সি ফর্ম যেটা এক্সপোর্টের সময় ব্যবহার করি, এটা অবশ্যই পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ওকে স্যার। হ্যাঁ, তারপরে হলো ইউরো ডলার। এগুলি হলো যে এগুলি ডলার ডোমিনেটেড ডিপোজিট এট ব্যাংক অফ countries other than USA or foreign branches of US banks to escape regulation of Federal Reserve Board. Euro dollar deposits are for large sums and most are time deposit of less than 6-month maturity. এটা কিন্তু ইউরো ডলার বলতে ইউরো মানে
ইউরো না, অর্থাৎ ডলার ডেনোমিনেটেড ডিপোজিট। ডলারের বিভিন্ন রকমের 2 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম নোট আছে। 1000 টাকার আছে নাকি? কারো ধারণা আছে 1000 টাকার ডলারের কোন নোট আছে? না স্যার, 1000 টাকা নেই যত সম্ভব। হ্যাঁ, $500 পর্যন্ত স্যার দেখছি, $1000 দেখি নাই। $1000 এই পর্যন্ত দেখিনি স্যার। দেখি নাই, কেন নাই? ওদের ইনফ্লেশন রেটটা ওদের এরকম বেশি না, অথবা আমি জানি না স্যার মার্কেটটা। না সেটার জন্য না, আসলে $1000 নোট আছে শুধু, এটা আমেরিকাতে আছে, এটা খুব লিমিটেড, এটা পারমিটেড লোকজনের যারা হাই ভলিউম ট্রানজাকশন, $1 বিলিয়ন ট্রানজাকশন করে তাদের জন্য। আর এমনি কিন্তু 100-র উপরে কোনো ডলারের নোট নাই। 50 আছে, 10 আছে, 5 আছে, 2 আছে, হ্যাঁ এরকম। তারপর হলো রিপারচেজ এগ্রিমেন্টস। রিপারচেজ এগ্রিমেন্টস হলো, এটা বিষয়টা হচ্ছে যে এটা তো মানে নামেই বোঝা যায় যে একটা ডিলার সেল করলো উইথ দ্য এগ্রিমেন্ট যে security, the dealer sells securities with an agreement to repurchase the securities at a higher price. আসলে এগুলি বুঝতে হলে কিছুটা ব্যাকগ্রাউন্ডে যেতে হয়, কিন্তু আমরা গেলে অবশ্য হারায় যাব, এই জন্য আমি বেশি যেতে চাই না যে এগুলি আমাদের অত পেছনে যাওয়া। কারণ অনেক সময় হয় কি, কোনো কোম্পানি যদি মূলধন কমাইতে হয়, তার 100 কোটি টাকার মূলধন আছে, কিন্তু তার আসলে ইউটিলাইজ হচ্ছে 80%, তার মানে তার 20 কোটি টাকার মূলধন অহেতুক পড়ে আছে। তো অহেতুক পড়ে থাকার কারণে যেটা হয় যে আমার যদি লাভ হয় 20 কোটি টাকা, তাইলে 100 দিয়ে ভাগ করলে আমার যে রেশিও 20% আমার ইয়ে হবে, কি বলে মুনাফা হবে। আর যদি আমি মূলধন কমাইয়া 80 কোটি টাকা করি, 80 কোটি টাকাকে যদি আমি 20 কোটি টাকাকে যদি 80 দিয়ে ভাগ দিই, তাহলে আমার কিন্তু তখন মুনাফার পরিমাণ 25% হয়ে যাবে। তার মানে হলো অনেক সময় কোম্পানি তার মূলধনটাকে রিসাইজ করে কমায় নিয়ে আসে, তাহলে তার মুনাফার হার বেড়ে যায়, তার যারা শেয়ার হোল্ডার আছে তাদের ডিভিডেন্ডের পরিমাণও বেড়ে যায়। তখন তার শেয়ার মার্কেটে তার শেয়ারের মানে দাম উপরের দিকে উঠতে থাকে, কারণ মুনাফার পরিমাণ বেশি দেখাইলে অবশ্যই শেয়ার হোল্ডাররা ইন্টারেস্টেড হবে ওই কোম্পানির শেয়ার কিনতে। এই জন্য রিপারচেজের বিষয়টা আছে এটা। তারপরে হচ্ছে এটা অবশ্য আমাদের দেশে নাই, ফেডারেল ফান্ডস, যেটা আমাদের দেশে অবশ্য অন্যভাবে আছে, সেটা হলো সেন্ট্রাল ব্যাংক রাখে। সেন্ট্রাল ব্যাংক আমরা ওইটা অবশ্য আমরা রিজার্ভ ফান্ড বলি, এখানে যদিও ফেডারেল ফান্ডস লেখা আছে, আমরা বলি রিজার্ভ ফান্ড, সেন্ট্রাল রিজার্ভ ফান্ড। এটা হচ্ছে আসলে প্রত্যেকটা ব্যাংককে তার যে পেইড আপ ক্যাপিটালটা বের করা হয়, অথবা যদি অর্থাৎ স্টেটরি রিজার্ভ যেটা বলা হয় 20% বা 25% সেন্ট্রাল ব্যাংকে জমা রেখে তাকে ব্যাংকিং ব্যবসা শুরু করতে হয়। এটা হলো ক্লায়েন্টদের বা মক্কেলদের সিকিউরিটির জন্য রাখা হয়, যদিও এটা সাফিসিয়েন্ট বা ইনসাফিসিয়েন্ট এটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আলটিমেটলি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট রাখা হয়। এবং ওখান থেকে এই যে 20 কোটি টাকার 100 কোটি টাকার মূলধন নিয়ে নামলো পেইড আপ ক্যাপিটাল, তার 20 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে রাখে, আর 80 কোটি টাকা হলো তার মূলত আসল মূলধন, যেটা নিয়ে সে কারবার করতেছে মার্কেট, মানি মার্কেট। তাহলে 20 কোটি টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হচ্ছে বাধ্যতামূলক। এখান থেকে যদি প্রয়োজন হয় তাহলে সে ওখান থেকে লোন নিতে পারে। এই যে লোন নেওয়া বা দরকার হলে তার ডেফিসিট হলে ওখান থেকে কিছু টাকা বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেয়। এটা যখন যেমন এখন বাংলাদেশে যেটা বলা হচ্ছে যে লিকুইডিটি সমস্যা হচ্ছে অনেক ব্যাংকে, কারণ
লোন রিশিডিউলিং করা হচ্ছে। লোন রিশিডিউলিং করে অর্থাৎ খেলাপি ঋণটাকে কম দেখানোর জন্য, এবং খেলাপি ঋণের পরিমাণ যখন বেড়ে যায় তখন অটোমেটিক্যালি ব্যাংকের আসলে মূলধন ঘাটতি দেখা দেয়। মূলধন ঘাটতি দেখা দেয়, এবং যদি সেভিংস এর পরিমাণ বাড়ানো সম্ভব না হয়, কারণ সেভিংস বাড়াইতে গেলে তো অবশ্যই সুদের হার বাড়াইতে হবে। আমি যদি এখন 12%, 15%, 20% ইন্টারেস্ট রেট দিই সেভার্সদেরকে, তাহলে সবাই কি করবে? কম কম খাইয়া অথবা যেভাবে হোক খরচ টরচ কমাইয়া বেশি করে ব্যাংকে টাকা জমানোর চেষ্টা করবে। কিন্তু এখন তো সেভিংস রেট অনেক কম, তাহলে বাংলাদেশ ব্যাংক কোথায় যাবে? সেভিংস রেট কমে গেলে মানুষ কিন্তু ব্যাংকে, আর যদি মানুষের ইনকামও না বাড়ে, ইনফ্লেশন বেড়ে যায়, অথবা যদি ইনকাম না বাড়ে, অথবা যদি আগে যেরকম বিভিন্ন সোর্স থেকে সে ইনকাম করতে, এখন যদি সোর্স গুলো সীমিত হয়ে যায়, যেমন কোভিড এর কারণে অনেকেই কেউ হয়তো 2টা চাকরি করতো, সকালবেলা এক জায়গায় করতো, আবার সন্ধ্যার পরে আরেক জায়গায় করতো, অথবা সে একাধিক সোর্স থেকে তার ইনকাম থাকতো, দোকান থেকে আসতো, তার গাড়ি থেকে আসতো, তার অথবা বাড়ি ভাড়া থেকে আসতো, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে। এরকম যদি সমস্যা হয় তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক, এই যে ব্যাংকগুলির মূলধন ঘাটতি দেখা দেয়, তাদেরকে রিজার্ভ থেকে কিছু টাকা দিয়ে দেয়। অর্থাৎ এটা ইকোনমিটাকে আসলে বুঝতে না দেওয়া, যে তুমি অসুস্থ হয়েছো, তোমাকে বুঝতে না দেওয়া, তোমাকে একটা ওষুধ দিয়ে তোমাকে সুস্থ করে রাখা। হ্যাঁ, তুমি তো সারা জীবন বেঁচে থাকবে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ এরকম বাংলাদেশে কিন্তু কয়েকটা ব্যাংক আছে। বাংলাদেশ ব্যাংক বলতেছে তোমরা তো অসুস্থ ব্যাংক, অসুস্থ ব্যাংক যদি এখন দেউলিয়া হয়ে যায়, তাহলে তো আমানতকারীদের সব টাকা ফেরত দিতে পারবে না। তাহলে কি করবো? আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে তুমি তোমার মূলধন ঘাটতি আস্তে আস্তে এটাকে তুমি ওই যে যারা খেলাপি আছে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের উপায়ে এটা আদায় করো, আর তোমার মুনাফা একটু বাড়ানোর চেষ্টা করো, খরচ কমানোর চেষ্টা করো। তো মানি মার্কেটে এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলি আলটিমেটলি কাজ দেয়, এবং এইটাও কিন্তু এই যে বাংলাদেশ ব্যাংক তাকে এই সুযোগটা দিয়েছে, এটাও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তারপর হলো লন্ডন ইন্টারব্যাংক ওভার দি কাউন্টার রেট, লিবর যেটা বা অফার রেটও বলে এটাকে, লন্ডন ইন্টারব্যাংক ওভার দ্য কাউন্টার রেট, অথবা সংক্ষেপে এটাকে বলা হয় লিবর। এইটা হচ্ছে, এগুলি জানতে হবে আপনাদেরকে, এগুলি জানতে হবে যে লিবরটা কি জিনিস। লিবর ইজ দ্য রেট at which large banks in London are willing to lend money among themselves. অর্থাৎ লিবরের যারা মেম্বার, the rate has become the premier short-term interest rate quoted in the European money market and served as a reference. এইটা হলো মানে সেন্ট্রাল ব্যাংকের বাহিরে আরেকটা অ্যারেঞ্জমেন্ট। এটাও কিন্তু আলটিমেটলি ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই যে ঋণ লেনদেন করে বা শর্ট টার্মের জন্য যে টাকাটা লোন দেয় সেটা। সো ভেরি ইন্টারেস্টিং। তাইলে আমরা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলো দেখলাম, মোটামুটি এই 4 ধরনের বিষয় এখানে আছে। 4 ধরনের তো না, বেশি আছে, আরো এর আগেও আছে এখানে 8 ধরনের বিষয় আছে। এরপরে হলো আমাদের বন্ড মার্কেট। তাহলে মানি মার্কেটে আমরা 8 ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দেখলাম, যেগুলি ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে কাজ করে। আর বন্ড মার্কেটে এসে আমরা দেখতেছি যে ট্রেজারি বিলের কথা যেটা বললাম, এখানে কিন্তু বিভিন্ন মেয়াদের, ওইটা কিন্তু আমি যেটা বললাম যে কখনো কখনো একই অ্যাসেট বা ইনস্ট্রুমেন্ট কিন্তু একাধিক মার্কেটে ক্রস লিঙ্ক থাকে। ট্রেজারি বিল কিন্তু ওখানেও আছে, আবার এখানে বন্ড মার্কেটে আমরা আলাদাভাবে দেখাচ্ছি যে বন্ড মার্কেটে শুধু ট্রেজারি বিল ছাড়াও কিন্তু অন্যান্য কোম্পানি বা প্রতিষ্ঠান কিন্তু বন্ড বাজারে ছাড়তে পারে, বেচা কেনা করতে পারে। এখন যেমন 10 বছর মেয়াদি,
আবার 10 বছরের বেশি মেয়াদের জন্য ট্রেজারি বন্ড ছাড়তে পারে। হ্যাঁ, এই ট্রেজারি নোটসটার মধ্যে একটু পার্থক্য আছে। ওইটা হলো ট্রেজারি বিল আর একটা ট্রেজারি নোটস। ট্রেজারি নোটস নরমালি এটা বিভিন্ন দেশে কিন্তু পৌরসভা বা সিটি কর্পোরেশন বা বড় বড় কর্পোরেশন, মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলিও কিন্তু এই বন্ডগুলি বাজারে ছাড়ে। বাংলাদেশও আছে। আপনারা কেউ বন্ড মার্কেট নিয়ে কাজ করেন কিনা জানি না। আর হলো ফেডারেল এজেন্সি ডেট, এটা হলো ইউএস গভর্নমেন্টের কথা বলা হচ্ছে এবং বা ফেডারেল স্টেট যেগুলি সেগুলির কথা বলা হচ্ছে। আমরা সবগুলিতে যাব না। আর একটা হলো ইন্টারন্যাশনাল বন্ড, যেটা আমরা লন্ডন ইউএস মার্কেটের কথা বলছি। এই বন্ড মার্কেটে এই 3 ধরনের বন্ড, আর যেটা আমি মিউনিসিপাল বন্ডের কথা বললাম, এটা আমাদের দেশে নাই, এটা পৃথিবীর অন্যান্য দেশে আছে। মিউনিসিপাল নিজস্ব তহবিল করার জন্য তারা এই মিউনিসিপ্যালিটি থেকে তারা বন্ড ইস্যু করে এবং একটা ইন্টারেস্ট রেট থাকে এবং সেখানে কোনো মর্টগেজ থাকে না, কিন্তু ফিডুসিয়ারি বন্ড হিসাবে মিউনিসিপাল বন্ডগুলি, অর্থাৎ মানুষের আস্থা তৈরি করে তারপরে বন্ডগুলি তাদের কাছে বিক্রি করে বন্ড। আর কর্পোরেট বন্ডের কথা তো বলাই হলো যে কর্পোরেট এমএনসি থেকে শুরু করে যে কোনো কর্পোরেট বন্ডগুলি ইস্যু করতে পারে। এবং মর্টগেজ যখন হয়, যখন কোনো দ্রব্যাদি, বিল্ডিং, জায়গা সম্পত্তি ইত্যাদি যখন মর্টগেজ রাখে, মর্টগেজের জন্য কিন্তু একটা সিকিউরিটি, আমরা যেটা বলি যে 300 টাকা দামের একটা স্ট্যাম্প সিগনেচার হয়, যেটা ওই ল্যান্ড বোঝায় না, কিন্তু ল্যান্ডের এগেইনস্টে একটা ডকুমেন্টস তৈরি হয়েছে, সেই ডকুমেন্টসটাকে বোঝায়, সেটাও কিন্তু একটা বন্ড। So it is also a financial asset. এটা মর্টগেজ বা এগুলি আমার দরকার নাই, এগুলি আমরা ইকুইটিস বাই স্টক, যেটা আমরা বুঝাতে চাচ্ছি। এখানে ইকুইটি মার্কেটসে কি আছে, এখানে কমন স্টক আছে। কমন স্টক মানে কমন শেয়ার, আমেরিকানরা স্টক বলে আর ব্রিটিশরা বলে শেয়ার, আমাদের বাংলাদেশের শেয়ারই বলে, বা আমরা যদিও স্টক এক্সচেঞ্জ বলি, কিন্তু আলটিমেটলি আমরা পুরোপুরি শেয়ার মার্কেট। তো এখানে রিসাইডুয়াল ক্লেম, লিমিটেড লায়াবিলিটি এন্ড ওনার্স অফ দ্য ফার্ম, এইগুলি অবশ্য না জানলেও হবে, শুধু কমন স্টক বললেই হলো। এখানে প্রেফার্ড স্টক, অগ্রাধিকার শেয়ার, ভিতরেরগুলি না জানলেও হবে। তাহলে স্টক মার্কেটে 2 ধরনের, একটা হলো কমন শেয়ার, একটা হলো প্রেফারেন্স শেয়ার। ডিরাইভেটিভ মার্কেট, ডিরাইভেটিভ মার্কেটে এখানে 2 রকম আছে। একটা হলো ফাইন্যান্সিয়াল ডিরাইভেটিভস। ডিরাইভেটিভসটা কি? এই ফাইন্যান্সিয়াল ডিরাইভেটিভ কন্ট্রাক্টস, এটা হচ্ছে একটা কন্ট্রাক্টস is a financial instrument that is linked to another specific financial instrument. হ্যাঁ, এটা একটা ইনস্ট্রুমেন্টের সাথে আরেকটা ইনস্ট্রুমেন্টের লিংক তৈরি হয় কিভাবে? ইন্ডিকেটর অর commodity and through which specific financial risk can be traded in their own right in financial markets. যেমন আমি একটা ব্যাংকে থেকে লোন নিলাম, আমার বাড়িতে আমি মর্টগেজ রাখলাম, মর্টগেজ রাখার পরে বাড়ির কিন্তু একটা মূল্য ধরেই কিন্তু মর্টগেজটা তৈরি হয়েছে, একটা ডিড ডকুমেন্টস তৈরি হয়েছে। এই ডিড ডকুমেন্টসটা কিন্তু ব্যাংকের কাছে একটা ডিরাইভেটিভ মানে ডিরাইভ করছে, যে আমি একটা কন্ট্রাক্ট করছি, কন্ট্রাক্ট থেকে একটা লায়াবিলিটি ডিরাইভ করছে বা একটা ইনস্ট্রুমেন্ট ডিরাইভ করছে, সেই ডিরাইভেটিভসটা কিন্তু আমি বাজারে বেচাকেনা করতে পারি। এই যে হলমার্কসের কত কোটি টাকার সম্পত্তি সোনালী ব্যাংক বিক্রি করলো, কিসের ভিত্তিতে? ওই যে ডিড আছে, হ্যাঁ, এই সোনালী ব্যাংকের সাথে ডিড হয়েছিল, সেই ডিড বলে সেই ডিডটা কিন্তু ডিরাইভেটিভস হিসাবে সেটা ইয়ে হয়। তো এখানে আরো আছে, এখানে ডিরাইভেটিভ শুধুমাত্র যে আমি একটা ল্যান্ড উদাহরণ দিলাম এরকম না, এখানে এক্সাম্পল দেওয়া আছে ফাইন্যান্সিয়াল রিস্কের। এখানে কি কি আছে? একটা হলো ইন্টারেস্ট রেট রিস্ক,
এটাও কিন্তু অনেক সময় বলা হয় যে আমার কাছ থেকে যে লোন নেবেন, আপনি লোন নেবেন কিভাবে, যে ইন্টারেস্ট রেট যদি উঠানামা করে তাহলে আপনার এই যে লোনের ইনস্টলমেন্টটাও উঠানামা করবে। অর্থাৎ লোনের ইনস্টলমেন্টের সাইজ ঠিক থাকবে কিন্তু ইনস্টলমেন্টের সংখ্যা বেড়ে যাবে বা কমে যাবে, যদি কমে তো কমে যাবে আর যদি বাড়ে বাড়লো, তাইলে এখানে একটা ইন্টারেস্ট রেট রিস্ক থাকে। ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে এরকম যে আমি তো এখন তোমার সাথে ফরেন বায়ারকে বলা হলো যে তোমার সাথে আমি চুক্তি করলাম, তোমার কাছ থেকে আগামী 1 বছর আমি এই জিনিসগুলি নিব। আজকের ডেটে আমি যে কারেন্সি রেটটা ধরলাম, এটা বলে দিলাম যে ইট উইল বি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল হলে যদি বাড়ে যায় তাহলে একরকম, কমে যায় তাহলে আরেক রকম। এইরকম অন্যান্য ক্ষেত্রেও এখানে উদাহরণ দেওয়া আছে। এই ডিরাইভেটিভস গুলিও এখানে। এই ডিরাইভেটিভসটা 2 রকম, একটা হলো ফরওয়ার্ড কন্ট্রাক্টস, একটা হচ্ছে অপশন। অপশনটা হচ্ছে অর্থাৎ গিভেন, এটা দুই পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই অপশনটার কন্ডিশনস গুলি নির্ধারিত হয়। এখন ফরওয়ার্ডটা এগুলি অবশ্য এত ডিটেলসে না গেলেও হয়, তারপরও আপনাদের জানার জন্য আমি দিয়ে রাখলাম যে ফরওয়ার্ড টাইপস অফ কন্ট্রাক্ট যখন হয় তখন এটা খুব ইজিলি বোঝা যায় যে এখানে আসলে একটা আনকন্ডিশনাল থাকে, যে আমার ভবিষ্যতে কি হবে না হবে আর কিছু আনসার্টেনিটি থাকে। এটা বাড়লে তো বাড়লো, আমার জন্য বিপদ, আমি যদি দেনাদার হই, আর যদি পাওনাদার হই তাহলে আমার জন্য অসুবিধা, এরকম। তো সো ফরওয়ার্ড টাইপ এর মধ্যে আবার কিন্তু ফিউচার্স আছে এবং ফরওয়ার্ডস এন্ড সোয়াপস আছে। আপনি কিন্তু সোয়াপ করতে পারেন, যে ঠিক আছে আমি সোয়াপ করলাম মানে একটার পরিবর্তে আমি অন্য আরেকটা অপশন কি বেছে নিলাম। হ্যাঁ, আর হচ্ছে ফিউচার্সটা হচ্ছে এটা আসলে ফরেন এক্সচেঞ্জের সাথে রিলেটেড। সো 2 রকমই হতে পারে। সোয়াপটা হচ্ছে আমি এক ধরনের কমোডিটি থেকে আরেক ধরনের কমোডিটিতে চলে গেলাম, আমি যদি মনে করি যে না আমি এটা আমার জন্য ইয়ে হচ্ছে না, তখন এই সুযোগটা থাকে। আর আরেকটা হচ্ছে ট্রেডিং ওভার দি কাউন্টার, ওইগুলি আসলে একই জিনিস। এখন ডেরিভেটিভ সিকিউরিটিজ এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পুট অপশন এবং কল অপশন। এগুলির অঙ্ক আছে, আমি যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অঙ্ক করাইতাম তখন খুব ইন্টারেস্টিং ছিল। এখানে তার অঙ্ক থাকবে না, আপনাদের জন্য অঙ্ক নাই। ভবিষ্যতে যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করবেন আপনার এই পুট এন্ড কল অপশনের মধ্যে আপনার ডিফারেন্সটা কি এবং কেন মানে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনে গিয়ে কিভাবে অপশন ভ্যালুটা বের করতে হয়, তখন এগুলো দরকার হয়। আমার মনে হয় আপনাদের অত ডিটেলস এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট জানার জন্য এগুলি অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আপনি শুধু জেনে রাখেন যে অপশনের মধ্যে 2 রকম, একটা হলো কল, এটাকে বাই বলি, আর একটা হলো পুট, এটাকে সেল বলি। এবং এর মধ্যে টার্মস এন্ড কন্ডিশনস গুলি যেটা দেওয়া থাকে যে প্রাইসটা নেগোশিয়েট করা হয়, এক্সারসাইজ প্রাইস মানে নেগোশিয়েটেড প্রাইস। এখানে এক্সপাইরেশন একটা ডেট থাকে, একটা ফিক্সড ডেট থাকে, যে এই সময়ের মধ্যে হলে এটা ভ্যালিড থাকবে, আর যদি এই সময়ের মধ্যে না হয় তাহলে পরবর্তীতে কি হবে সেটা যদি উল্লেখ না থাকে তার মানে ওই টার্মিনেটেড হয়ে যাবে, ওই সময়ের পরে আর এটা কার্যকর থাকবে না। এবং অবশ্যই সেটার সাথে অ্যাসেটের লিঙ্ক থাকতে হবে এবং উভয় পক্ষেরই স্যার কি কেউ শুনতেছেন? না না, আমরা শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, বাবা
এবার অ্যাকচুয়ালি ডিসি খাইছি। আবার বোধহয় আনমিউট হয়ে গেছিল, তাই না? মিউট হয়ে গেছিল, হ্যাঁ, যে এখন আনমিউট করতে হয়েছে আবার। আমরা আসলে মুশকিল, আপনার শেয়ারিং চলে গেছে স্যার, স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ, মাঝখানে বোধহয় কিছু শেয়ারিং এ চলে গেছে, মাঝখানে কিছু স্লাইড বোধহয় হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। ওগুলি খুব ইম্পর্টেন্ট না, ওগুলির জন্য চিন্তার কোনো কারণ নাই, ওগুলি জাস্ট দেখে নিলে হবে। তারপর আমরা এখানে ফিউচার্স বলতে আমরা এখানে এটাও এক ধরনের কন্ট্রাক্ট কলস ফর ডেলিভারি অফ অ্যান অ্যাসেট অ্যাট স্পেসিফাইড ডেলিভারি অর ম্যাচুরিটি ডেট। এটা তো বোঝাই যায় ভবিষ্যতের একটা নির্দিষ্ট ডেট, প্রাইস এবং টাইম লিমিট দেওয়া থাকে, যে টাইম লিমিটটা ম্যাচিউর হয় এবং ওটা অনুযায়ী কন্ট্রাক্টটা হয়, এবং সেই কন্ট্রাক্টটা যে কাগজে হয় সেটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে ট্রিটেড হয়, কারণ এটার সাথে মানি, ডেট, প্রাইস বা রেট ইত্যাদি সংযুক্ত থাকে। এবং এটা ক্লেম হিসাবে, যেটা আমাদের মেইন ছিল, যে ক্লেম বা লায়াবিলিটি হিসাবে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের বৈশিষ্ট্যের মধ্যে থাকে। এখানে মূলত দুটো জিনিস, একটা হলো টার্মস, শর্তটা কি, শর্ত দুইটা, একটা হলো ডেলিভারি ডেট আর হলো অ্যাসেট। যে ডেটটা উল্লেখ থাকবে সেই ডেটের মধ্যে ডেলিভারি করতেই হবে। আবার সমস্যা হচ্ছে কি, শোনা যাচ্ছে এখন? স্লাইড চলে গেছিল স্যার। স্লাইডটা তো চলে গেল, এটা বুঝতেছি না কোথায়। আমাদের সময় শেষের দিকে, হ্যাঁ, না আমরাও চলে আসছি, আমরা খুব বেশি দূর নাই আর আমাদের এই ফিউচার্স পর্যন্ত আমরা এখানে দিয়ে আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমরা এখানে মানি মার্কেট, বন্ড মার্কেট, ডেরিভেটিভস মার্কেট এবং ফিউচার মার্কেট, এই 4 ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কথা বললাম। এর বাহিরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরো কিছু অ্যাসেট ক্যাটাগরি আছে, যেটা আমরা এখানে প্রথমেই উল্লেখ করেছিলাম। আমাদের কোথায় আমরা যে এইটা, যারা প্রথম দিকে আসেন নাই তাদের জন্য এই যে হ্যান্ড আউটটা দিয়েছি, আসলে ওই স্লাইডটা হচ্ছে এখানকার আলোচনাটাই ওখানে একটু ইলাবোরেট করেছি, ওইটা মিলে আর এটা ডিটেলসে যাওয়ার দরকার নাই। আমি জাস্ট বোঝানোর জন্য বা বিষয়বস্তুটা একেবারে বেশি সংক্ষেপ করে ফেললে অনেক সময় হয় কি, মানে সূরা পড়লাম কিন্তু সূরার অর্থ জীবনেও মুখস্থ করলাম না, জানলাম না, এটার শানে নজরুলও বুঝলাম না। তো একটু আর কি ওখানে স্লাইডের মধ্যে ইলাবোরেট করেছি। আর এমনি হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, টাইপস অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, হ্যাঁ, এবং প্রত্যেকটা টাইপসের এখানে বর্ণনা দেওয়া আছে। এখানে সিডি কি, বন্ড কি, স্টক কি, ক্যাশ অর ইকুইভ্যালেন্ট কি, ব্যাংক ডিপোজিট কি, লোন অ্যান্ড রিসিভেবলস কি, ডেরিভেটিভস কি, তারপরে কারেন্ট অ্যাসেটের কথা বলা আছে, নন কারেন্ট অ্যাসেটের কথা বলা আছে, এটার সুবিধা কি, অসুবিধাগুলি কি কি, আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেগুলি আমরা এখানে সামারাইজড করে নিয়ে আসছি, একটা কনক্লুশন দেওয়া আছে। সো পরীক্ষা কিন্তু নরমালি থাকে যে ডিফারেন্ট টাইপস অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট কি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে কি বোঝা, হোয়াট ডু ইউ মিন বাই ফাইন্যান্সিয়াল অ্যাসেট, হোয়াট আর দ্য ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ডিসকাস দ্য or explain the different types of financial assets with example। এই জন্য আমি ওই এক্সাম্পল এবং আলোচনার জন্য ওই স্লাইডটা প্লাস এই হ্যান্ড আউটটা একসাথে দিয়েছি। এটা আমি আজকে দিয়ে দিব দিদার সাহেবকে, উনি আপনাদের সাথে শেয়ার করবেন। আর গত ক্লাসের গুলি কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনারা পাইছেন কি? জি স্যার, গত ক্লাসের গুলো আপলোড করা আছে ড্রাইভে। হ্যাঁ,
আজকের এই দুইটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় থাকে এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে আমাদের শর্ট নোটও থাকে, অনেক সময় ডিরাইভেটিভ বা ফিউচার্স নিয়ে শর্ট নোট থাকে অথবা ফরওয়ার্ড কন্ট্রাক্ট নিয়ে থাকে, এগুলি কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের এই জন্য আমি হ্যান্ড আউটটা একটু ডিটেলস দিলাম এবং বাংলাদেশের আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটটা এগুলি তুলে ধরলাম। আর এখানে ম্যাক্রো কনটেক্সট আসলো যে গভর্নমেন্টের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি বলা হয় যে বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টর কনটেক্সটে আলোচনা করার জন্য, তখন এই অংশটুকু জুড়ে দিতে হবে, এই সামান্য অংশটুকু। এই তাহলে আমরা এই স্লাইড এবং এই অংশটুকু মিলাইয়া, হ্যান্ড আউটটুকু মিলাইয়া আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অল্টারনেট। লাস্টের কথাটা কি বললেন বুঝি নাই। আমি বলছি যে ম্যাক্রো কনটেক্সটে যদি বলা হয় যে আলোচনা করার জন্য বোথ পাবলিক এন্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট কনটেক্সটে যদি বলা হয় যে আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট সম্পর্কে আলোচনা করার জন্য, তখন এই অংশটুকু, এই যে এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যাক্রো কনটেক্সট, তখন এই অংশটুকু ওই প্রথম অংশের সাথে জুড়ে দিতে হবে, ঠিক আছে? আর শর্ট নোট থাকতে পারে, যেটা আমি বললাম যে আমার স্লাইডগুলির মধ্যে আছে, ডেরিভেটিভ, ফিউচার্স, তারপরে বন্ড মার্কেট, মানি মার্কেট, এগুলি সম্পর্কে কিন্তু শর্ট নোট থাকে পরীক্ষা, অথবা মানি মার্কেটটা কি, এটা এখানে কি ধরনের ইনস্ট্রুমেন্টের বেচা কেনা হয়, সেই সব বিষয়গুলি লেখা থাকে। সুতরাং অল টুগেদার আসলে স্লাইড এবং এই হ্যান্ড আউটস দুটো একসাথে কোনো প্রশ্ন হোক, এটা এখান থেকে কভার। পুরো চ্যাপ্টারের নাম কি? কিসের পুরো চ্যাপ্টারটার নাম কি স্যার? চ্যাপ্টারটা হচ্ছে আমাদের লাস্টে যে লেকচার 28 বা 29-এ ওখানে আছে, এখন তো আমি মুখস্থ নাই, ওখানে আছে। ওখানে বইতে কোন চ্যাপ্টার নামে পাবো স্যার? পুরো এই কন্টেন্ট গুলো কোন চ্যাপ্টারে পাবো স্যার? আচ্ছা, বইতে যে কোথায় আছে সেটা আমাকে একটু দেখতে হবে। বইতে তো ওইভাবে আমি বইতে আসলে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এটা করা হয়েছে, তো বইতে ওইভাবে পাওয়া যাবে না। তবে সিলেবাসে আমরা যেটা লেকচার প্ল্যান দিয়েছিলাম, ওখানে ডি অংশের মধ্যে এখানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা বন্ড মার্কেট, এই সব কিছু নিয়ে বলা আছে। এইটা হলো চ্যাপ্টারের যে মার্কেটস, ডি অংশের সি এবং ই, এই জায়গাটায় আছে। এগুলি অলরেডি আমরা কিছু আলোচনা আগেও করেছি, কারণ এই সিলেবাসটা খুব সাজানো গুজানো না, যার কারণে এই দেখা যাচ্ছে মনে হচ্ছে যে একই জিনিস বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। এখানে আপনি ডি অংশে, দি ফাইন্যান্সিয়াল সিস্টেম, মানে এটা সিলেবাসের ডি অংশের মধ্যে যে 25% আছে, ওর মধ্যে লিকুইডিটি নিয়ে কথা আছে, এখানে সেন্ট্রাল ব্যাংকের ফাংশন নিয়ে কথা আছে, এখানে প্রজেক্ট ফাইন্যান্সিং নিয়ে কথা আছে, যদিও আমরা প্রজেক্ট ফাইন্যান্সিং কথা সামনে বলবো। তারপরে হচ্ছে এখানে ডেট ফাইন্যান্সিং এর কথা আছে, ডেট ফাইন্যান্সিং, প্রজেক্ট ফাইন্যান্সিং, এগুলি আমরা সামনে কথা বলবো। তো কাজে এখানে বন্ড মার্কেট, তারপরে হচ্ছে সিকিউরিটি, ফরেন এক্সচেঞ্জ, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করলাম, এই জিনিসগুলি আছে। তো এইটা হলো ডি অংশের মধ্যেই। একেবারে ইনটু যদি আমরা প্রত্যেকটা মানে কনসেপ্টকে নিয়ে করতে যাই, তাহলে কিন্তু শুধু ডি অংশটাই 30টা ক্লাসে শেষ করা যাবে না।
এই জন্য আমি সিনথেসাইজ করে নিছি যেটুকু পরীক্ষা প্রশ্ন থাকে এই জন্য আজকে স্লাইড এবং হ্যান্ডআউট দুইটা ইম্পর্টেন্ট, এগুলি ভালোভাবে পড়তে হবে। অন্যগুলির ব্যাপারে তো আমি বলেছি, কিন্তু এইটার উপর আমি গুরুত্ব অনেক বেশি দিচ্ছি। হাউস লিজিং স্যার, যেটা ধরেন আমেরিকাতে যেটা প্রচলিত আর কি, যেটা ওইটা কি ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর মধ্যেই পড়ে? এবং রিসেন্টলি ওনাদের আমেরিকার ইকোনমিতে যে একটা ধস নামলো, যেটা হাউস লিজিং থেকে হয়েছিল, এটা থেকে ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর পার্ট হিসেবে ছিল এটা? না, হাউস লিজিংটা যদি একটু বলতেন। না, হাউস লিজিংটা হবে না, কারণ হাউস লিজিংটা হলো এটা রিয়েল এস্টেট কোম্পানির একটা অ্যাসেট। হ্যাঁ, রিয়েল এস্টেট কোম্পানিগুলি যেটা হয়, আমাদের দেশে যে রিয়েল এস্টেট কোম্পানি আর ওদের রিয়েল এস্টেট কোম্পানির ক্যারেক্টার কিন্তু ভিন্ন রকম। কিভাবে ভিন্ন রকম? আমাদের দেশে কিন্তু অনেকগুলি রিয়েল এস্টেট কোম্পানি আছে, ওদের ওখানে রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু এক একটা এলাকার জন্য একটা বা দুইটা কোম্পানিকে তারা ক্লিয়ারেন্স দেয় এবং তারা একই রকম বাড়িঘর বানায় এবং তাদের যেই জায়গাগুলি, এটা হলো রাষ্ট্রের মালিকানাধীন জায়গা, রাষ্ট্র থেকে লিজ নিয়ে তারা দীর্ঘমেয়াদী লিজ নিয়ে এই বাড়িগুলি বানাইয়া তারা ভাড়া দেয় এবং এই ভাড়ার একটা অংশ গভর্নমেন্ট নিয়ে নেয় আর একটা অংশ তারা পায় এবং তাদের একটা চুক্তিপত্র থাকে যারা এই সমস্ত বাড়িগুলিতে বসবাস করে। তারা ওখানে হয় কি, বাড়ি কিনে না, অনেকেই বাড়ি কিনাটা বরং লস হয়। একসাথে এই কয়েক মিলিয়ন ডলার দিয়ে বাড়ি কিনাচ্ছে, যদিও আমরা বাংলাদেশিরা কিনি বা ওই দেশে যাদের বেশি টাকা আছে তারা কিনে, কিন্তু নর্মাল সার্ভিস হোল্ডাররা মনে করে যে আমার দরকারটা কিসের, আমি বরং ওই যে ওখান থেকে যদি আমি বাড়ি কিনি তাহলে আমার কোনো ওই মেনটেনেন্স এবং যত রকমের আছে, ইউটিলিটি সার্ভিসের ঝামেলা আছে, কোনো কিছু আমার ঘাড়ে নেই। আমি খালি রাত্রে দিয়ে ঘুমাবো আর সকালে ঘুম থেকে উঠে অফিসে যাব, আবার রাত্রে আবার ফিরবো। এখানে বিদ্যুৎ থেকে শুরু করে গ্যাস, পানি বা ওই যে রুম হিটার সব কিছু যদি সমস্যা হয়, ওই কোম্পানির লোকজন এসে সব ঠিকঠাক করে দেবো, খালি আমি একটা কমপ্লেন লিখে দিয়ে আর বা আমি একটা মেসেজ পাঠিয়ে দেব, তারা ঠিক করবে। সুতরাং এই জন্য ওই সমস্ত দেশের ক্যারেক্টার অফ লিজিং আমাদের দেশের মতো না। আর আমাদের দেশে তো লিজিং নাই, আমাদের দেশে তো লিজিং নাই। যেটা হচ্ছে ওরা বেশিরভাগ কনজিউমার মেন্টালিটি স্যার, মানে কনজিউম করতে হয় স্যার। এক্স্যাক্টলি। তো সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে পড়ে না। স্যার হাউস লিজিংটা ফিনান্সিয়াল ইমপ্যাক্ট কিভাবে হলো, যে সেটা একটা ইকোনমিতে ইমপ্যাক্ট ফেললো, যেটা ইকোনমিতে লাস্ট যেটা ওদের যে একটা কলাপস হলো হাউস লিজিং থেকে, স্যার এই ইমপ্যাক্টটা কি ছিল স্যার, মানে যেটা হলো কিভাবে স্যার? ওইটা আসলে মূলত ওদের যেটা হয় সেটা হলো যে আমি যেটা বললাম যে ওরা কিন্তু অনেকে মাইগ্রেট করে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন চাকরি নিয়ে চলে যায়। যেমন আমি একটা শহরের কথা জানি যেখানে এই $1 বাড়ি বিক্রি হয়, তার মানে হলো ওই এলাকায় কোনো লোক থাকতে চায় না, কারণ সেখান থেকে যে দূরত্বতে আইসা তার কর্মস্থলে চাকরি করে আবার যেতে হয়, এতে করে তার ওই এলাকায় সরকার বাড়ি করে বিনা পয়সায় মানে নামমাত্র মূল্যে জায়গা দিয়েও কিন্তু সেখানে সে থাকতে রাজি না। এটা অনেক সময় এরকম হয় এবং তাদের জব মার্কেট যেহেতু খুব ফ্লেক্সিবল, অর্থাৎ আমি ইচ্ছা করলে যে কোনো সময় আমি চলে যেতে পারবো, আবার কোম্পানিও কিন্তু যে কোনো সময় আমাকে সকালবেলা বলে, সুতরাং আমি মুভ করব, তখন আমার মুভমেন্টের সাথে আমার আবাসস্থলেরও একটা সম্পর্ক থাকে। সুতরাং ওখানে যে হাউজিং গুলি থাকে, আমি যা ইউরোপ যে অনেক বড় বড় কোম্পানি এরকম হাউজিং এখানে চুক্তিতে এরকমই থাকে যে যে কোনো সময় আমি চাইলে কিন্তু আমি ছেড়ে দিতে পারবো, এখানে 1 মাসের নোটিশেরও দরকার হয় না। তো যে যদি এত সহজ শর্তের হয়, আর ওখানে যে ফার্নিচার থাকে এগুলিও কিন্তু তারা নিয়ে যায় না, ওগুলি রাইখে তারা তাদের ওই ব্যাগ কাপড় চোপড় দরকার যেগুলি নিয়ে যায়। আমি দেখছি যে অনেক পার্টি যখন বদল হয় তারা দেখে যে ওই ফার্নিচার গুলি শিপ করতে তার যত টাকা লাগবে, নতুন ফার্নিচার কিনতে তার চেয়ে কম টাকা লাগবে। স্যার ওই সমস্ত দেশে 1 সপ্তাহের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। সেটাই তো বললাম যে
যে কোনো সময় সেখানে তো ওই যে এমনি তো দুষ্টমি করে অনেকে বলে 3W, যে ওয়াইফ, ওয়েদার এন্ড কি বলে অয়েল, এগুলির মানে কোনো নিশ্চয়তা নাই। যে কোনো সময় সম্পদ শূন্য হয়ে যেতে পারে, যে কোনো সময় বউ আরেকজনের সাথে চলে যেতে পারে, এটা বলে। আবার বললো যে সে আসলে তার স্বামী যে কে এটা নির্ধারণ করার ক্ষেত্রে তার এমন এতটা স্বাধীন থাকে যে সে আগে স্বামী কিছুই করে না, করতেও চায় না, বা এটা নিয়ে বাদ সাধে না আর কি। তো যদিও এটা অবশ্য খুব কমন ফিচার্স না, এক্সেপশনাল কেস। তো এই জন্য এই বাড়ির বিষয়টাও তাই। এটা অনেক সময় এরকম হয় যে একটা জায়গায় অনেক লোকের চাকরি চলে গেছে বা জব কাট হয়েছে, ওই এলাকায় যে সমস্ত লোকগুলি থাকতো তারা অন্যদিকে মাইগ্রেট করে চলে গেছে। এরকম আমি ব্যাংককের কথা বলি, ব্যাংককে আগে যে দমওয়াং বিমানবন্দর ছিল, অর্থাৎ তাদের আগের যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, ওইটার আশেপাশে কিন্তু অনেকগুলি এরকম হাউজিং তৈরি হয়েছিল। যখন তাদের বিমানবন্দর সরে গেল ইয়েতে সুবর্ণভূমিতে, তখন কিন্তু এই দিকের লোকজন এখন সব বাড়ি খালি। এখন ওই মানে ম্যাক্সিমাম বাড়ি কিন্তু 10 নামছে বলতে কি ওই সমস্ত কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ওই সরকার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওখানেও কিন্তু জমির মালিক হলো রাজা, রাজার থেকে লিজ নিয়ে, ভূমিবল থেকে লিজ নিয়ে এই সমস্ত এই ঘর বাড়ি বানাইছে। আলটিমেটলি গভর্নমেন্টের কিন্তু বিশাল লস, কারণ ওই যে কোম্পানির সাথে চুক্তি থাকে ওরকম। সো দিস আর নট অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। তো ঠিক আছে, আমাদের মনে হয় আজকে যেহেতু সময় এখানে শেষ, নেক্সটে আমরা প্রজেক্ট ফাইন্যান্সিং নিয়ে একটু কথা বলবো। আর হলো আমাদের আমরা যদি লিকুইডিটি ইস্যু নিয়ে আমরা কিছু কথা বলবো, ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস ম্যানেজমেন্টটা কিভাবে হয়, আমরা এইসব বিষয়গুলি নিয়ে কথা বলবো। আর মার্জার অ্যাকুইজিশনের আমাদের একটা পরীক্ষা করে কোনো সময় প্রশ্ন থাকে, আমরা এই 3টা বিষয় নিয়ে ক্লাস নিয়ে আমাদের বোধহয় এই সিলেবাসটা শেষ হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার, আপনি যে 3টা বই দিয়েছিলেন, তা এখন হচ্ছে একটা বই আছে যে 3 নম্বর বই, ম্যানেজারিয়াল ইকোনমিক্স প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। তো ওইখানে আপনি কিছু চ্যাপ্টার বলে দিয়েছিলেন যে এগুলো পড়তে হবে। ওই এখন কি এগুলো কি যেমন হচ্ছে 2.3, 2.4, 2.2, 2.5 এখন এইভাবে পড়বো, নাকি এখানে তো আরো 2.5, 0.1, 2 এরকম ডিটেলস আরো কিছু আছে, নাকি জাস্ট হচ্ছে 2.5? না, আমি 2.5 বলছি, মানে 2.5 পড়তে হবে। অন্যগুলি যদি কেউ মনে করে যে এটার সাথে ওইটা বোঝার জন্য ওইটুকু পড়লে তার জন্য সহজ হবে, তাহলে সেই পড়তে পারে। আসলে এই প্রফেশনাল পরীক্ষার জন্য একেবারে টু দি পয়েন্টে ওই স্কুল কলেজের সিলেবাসের মতো সিলেবাস না। এখানে তো প্রশ্নকারী অনেক সময় দেখা যায় যে ওই হাতের কাছে একটা বই থাকলো, ওইটা উল্টাইয়া এখান থেকে একটা প্রশ্ন বানায়, এটা একটা রিস্ক থেকে যায়। তারপরেও আমি চেষ্টা করেছি যে ফোকাসড এরিয়াগুলিটাকে কভার করা। ওইগুলি যেগুলি আমি দিয়েছি এগুলি হলো ম্যান্ডেটরি পড়তে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আইসিএমতে বলছিলাম স্যার, আমার ক্লাসটা শেষ হয়েছিল স্যার। হ্যাঁ, আচ্ছা, ওই যে আপনারা করবেন, আমাকে একটা কোন আইডিতে আমি যে সমস্ত ওদেরকে কিছু হ্যান্ডআউটস এবং ক্লাসের যে নোটস এগুলি আমি দিয়ে দিছি, এগুলি আপনাদেরকে আমি পাঠিয়ে দিব। তো আমাকে একটা ইমেল দিয়ে দিন। স্যার, আমি তো পাঠিয়ে দিয়েছি ওনাদেরকে আইসিএমতে, ওই যে আপনি যেগুলো দিয়েছেন হ্যান্ডআউট গুলো পাঠিয়ে দিয়েছি, পেয়েছেন কিনা? হ্যাঁ, সাজেশন, লেসন নোট এগুলিও দিয়ে দিতে হবে, তাহলে ওদের কাছে এগুলি জমা থাকবে।